আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। দর্শক, আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে সত্যি একটা রাজনীতিক টানাপোড়েন আপনি মিস করবেন, যা হয়তো আগামী এক দশক বদলে দেবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে। একটা সিদ্ধান্ত যা পাল্টে দিতে পারে নির্বাচনের নিয়ম, একটা ভোট যা হতে যাচ্ছে গোপন, একটা উচ্চকক্ষ যেখানে নির্বাচিত হবেন 100 জন, কিন্তু কিভাবে, কারা, কেন? আপনি জানেন এই 100 জনের পেছনে লুকিয়ে আছে এমন এক হিসাব নিকাশ যা শুনলে আপনি শিউরে উঠবেন। দর্শক, আপনি কি জানেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যালেন্স এখন নির্ভর করছে একটি মাত্র কমিটির সিদ্ধান্তের উপর। একটি কমিশন যা একদিকে চাইছে ঐক্যমত্য, কিন্তু অন্যদিকে তাদেরই প্রস্তাবে দ্বিধা, মত পার্থক্য আর ভেতরের অসন্তোষ ফেটে পড়েছে অনেক দলের কণ্ঠে। এই ভিডিওটা আপনাকে কেন পুরোটা দেখতে হবে, কারণ বলছি শুনুন। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে গোপন ভোটে হতে যাচ্ছে, তারপর জানবেন 100 জনের উচ্চকক্ষ আসলে কারা নিয়ন্ত্রণ করবে, তারপর কোন 4টি প্রতিষ্ঠান নিয়ে সংবিধানে ঢুকে পড়ছে নতুন নিয়োগ বিধান, এরপর কোন দলগুলো রাজি আর কারা জানিয়ে দিল স্পষ্ট না। ভিডিওর শেষে এমন একটা নিয়ম জানাবো যা শুনলে আপনার ধারণাই বদলে যাবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে। এবং হ্যাঁ, ভিডিওর একদম শেষে এমন একটা চূড়ান্ত সিদ্ধান্ত আছে যা জানলে আপনি থমকে যাবেন। এই সিদ্ধান্তে লুকিয়ে আছে ক্ষমতার মূল চাবিকাঠি। দর্শক, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ অর্ধেক শুনলে অর্ধেক বুঝবেন আর বিভ্রান্ত হবেন পুরোপুরি। আর শুরুর আগে এমন বিশ্লেষণ ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর ফেসবুকে থাকলে ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখুন বা ফলো দিয়ে রাখুন। চলুন এবার উন্মোচন করি রাজনৈতিক সমীকরণের সেই গভীর খেলা, যার নাম জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সিদ্ধান্ত। প্রথমে চলুন দেখি কিভাবে বদলে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। আগে রাষ্ট্রপতি নির্বাচন ছিল একক ভোটের বিষয়, মানে প্রধানমন্ত্রী তার নিজের ইচ্ছায় একজনকে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দিতেন। আগে ছিল সে নিয়ম, কিন্তু এখন সেটাকে পরিবর্তন করতে হচ্ছে বা পরিবর্তন করা হচ্ছে। এবার আইনসভার 2 কক্ষ, এবার আইনসভার সবার 2টা কক্ষ, জাতীয় সংসদ ও উচ্চকক্ষ একসাথে গোপন ভোটের মাধ্যমে নির্বাচন করবেন রাষ্ট্রপতিকে। আপনি জানেন দর্শক, এই পরিবর্তন মানে হলো রাষ্ট্রপতি ঠিক করার ক্ষমতা আর একক হাতে নেই। এখন ক্ষমতার ভারসাম্য ছড়িয়ে পড়বে 2 কক্ষে। আর এই উচ্চকক্ষ, এটা হলো নতুন এক 100 সদস্যের পরিষদ। চলুন এবার বুঝি এই উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে। কমিশনের প্রস্তাব বলছে উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন পিআর পদ্ধতিতে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে যত ভোট পাবে সেই অনুপাতে সদস্য মনোনয়ন দেবে। তবে এ নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। আপনি ভাবছেন এটা তো যৌক্তিক, কিন্তু সব দল কি মানছে এটাকে? না, বিএনপি ও সমমনা দলগুলো সরাসরি বলছে পিআর পদ্ধতি মানে রাজনৈতিক ভারসাম্য থাকবে না। তারা চায় বর্তমান সংরক্ষিত নারী আসনের মতো সরাসরি আসন অনুযায়ী প্রতিনিধিত্ব। চলুন দেখি এরপর কি আছে এই কক্ষে। এই উচ্চকক্ষ আইন প্রণয়ন করতে পারবে না, এই উচ্চকক্ষ আইন প্রণয়ন করতে পারবে না, শুধু বিল পর্যালোচনা করবে। অর্থাৎ বিল ছাড়া সব বিল পাশ করতে হলে এই কক্ষ আসবে, এই কক্ষে আসবে, কিন্তু তারা বিল আটকে রাখতে পারবে না 1 মাসের বেশি। এতে বোঝা যায় এই কক্ষ একটি পরামর্শক শক্তি, কিন্তু প্রতিকূল দল থাকলে এখানেই বাধা তৈরি হতে পারে। এবার আসি আরও এক গোপন বিষয়ে, 4টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি নিয়ে। পিএসসি, দুদক, সিএজি এবং ন্যায়পাল, এই 4টি সংস্থার নিয়োগ এখন থেকে সংবিধানে নির্ধারিত নিয়ম অনুযায়ী হবে। তবে এখানেও আপত্তি তুলেছে বিএনপি ও 12 দলীয় জোট। তাদের মতে নিয়োগ পদ্ধতিকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখতে হলে আলাদা আইন দরকার। সরাসরি সংবিধানে বসিয়ে দিলে নিয়ন্ত্রণ চলে যাবে ক্ষমতাসীনদের হাতে। আপনি জানেন দর্শক, এই 4 প্রতিষ্ঠানের নিয়োগে রাজি না হয়ে অনেক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে স্পষ্টভাবে ভিন্ন মত পেশ করেছে।
এবার বলি সেই সিদ্ধান্তের কথা, যা ভিডিওর শুরুতে বলেছিলাম, জানলে আপনি চমকে যাবেন। রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়ায় যদি বাছাই কমিটি ব্যর্থ হয়, তাহলে এই সিদ্ধান্ত চলে যাবে 2 বিচারপতির হাতে। তারা র্যাঙ্কড চয়েস পদ্ধতিতে 12 জনের নামের মধ্য থেকে একজন বেছে নেবেন। এখানেই মূল চমক। র্যাঙ্কড চয়েসটা আবার কি? র্যাঙ্কড চয়েস মানে এমন এক পদ্ধতি যেখানে একাধিক ভোটাধিকার দিয়ে বিচারপতিরা র্যাঙ্ক অনুযায়ী পছন্দ জানাবেন। এই সিদ্ধান্ত বিএনপির মতে এক ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্র, যেখানে সংবিধানের বাইরে থেকেও বিচারপতিরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দর্শক, আপনি কি একমত এই পদ্ধতিতে? রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদের নিয়োগ হবে গোপনে, আবার নির্বাচনও হবে গোপন ভোটে। এই দ্বৈত গোপনীয়তায় কি স্বচ্ছতা থাকবে, নাকি এটি ভবিষ্যতের রাজনীতিতে নতুন দ্বন্দ্ব তৈরি করবে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যেন তারাও জানে রাজনীতির ভেতরের লুকানো গেম প্ল্যান। তো আজ এই পর্যন্তই দর্শক, দেখা হবে পরের পর্বে নতুন তথ্য, নতুন বিশ্লেষণ আর রাজনীতির পর্দার পেছনের খবর নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।